এবং তারকেশ্বর বিশেষ করে আমাদের স্মরণীয় আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা পশ্চিমবঙ্গের অতীত এবং ভবিষ্যৎ এবং বর্তমানের কথা বলছি। তারকেশ্বরে মার্চ 1947 প্রাদেশিক হিন্দু মহাসভার অধিবেশন, সভাপতিত্ব করছিলেন নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেখানে উপস্থিত। অর্থাৎ পশ্চিমবঙ্গ গঠনের যে আন্দোলনের উৎসভূমি, সেই উৎসভূমি হলো তারকেশ্বর। তারকেশ্বর, এবং এটা যখন পশ্চিমবঙ্গের নাম বদলে দেওয়ার একটি প্রচেষ্টা চলছে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে ভুলিয়ে দিয়ে বাংলা করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, সে প্রচেষ্টা শুধু নাম বদলানোর না, সেই প্রচেষ্টা ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। এবং সেই জন্য আরো বেশি করে আমি তো বলবো আগামী বছর থেকে শ্যামাপ্রসাদ বাবুর 125তম জন্ম বছর চলছে, আমি তো বলবো যে আগামী বছর একটি মুক্ত আবহাওয়ায়, মুক্ত কণ্ঠে, মুক্তভাবে প্রত্যেক বছর যাতে আমরা এই তারকেশ্বরে মার্চ মাসে সেই প্রাদেশিক হিন্দু মহাসভার স্মরণ করি, এবং স্মরণ করে সেখানে যে রেজলিউশন পাস হয়েছিল নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, বিশেষ করে যে কেন বাংলা ভাগ করতে হবে আমাদের এবং কেন পশ্চিমবঙ্গ গঠন করতে হবে, পশ্চিমবঙ্গকে ভারতের অভিন্ন অঙ্গ হিসেবে, একটি রাজ্য হিসেবে গঠন করে বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গকে আমাদের দেখতে হবে, অনুভব করতে হবে, সৃষ্টি করতে হবে এবং ডিক্লেয়ার করতে হবে। সেই জন্য তারকেশ্বর, আমি সে বিষয়ে একটু আসছি। তারকেশ্বরের পর শ্যামাপ্রসাদ বাবু কি ধরনের কি স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি সে বিষয়ে একটু পরে আসছি। বিপুলদা, ওই বহরমপুরে যখন সভা হচ্ছিল, আমি সেখানে একটা আমাদের এই বেঙ্গল ম্যাটার্স এই বইতে আমরা একটা তালিকা দিয়েছি যে সারা ভারতবর্ষে জাতীয় স্তরে বাঙালিরা কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে এবং নেতৃত্ব দিচ্ছে, সেখানে একটি তালিকা রয়েছে। আমি সেই তালিকা বহরমপুরে পড়েছিলাম, অনেকের ভালো লেগেছিল, বইতে রয়েছে। এবং শিলিগুড়িতে এরকমও হয়েছিল যে একজন যিনি উপস্থিত সেই সভায়, তারই একজন তার রিলেটিভ, তিনি বাঙালি, তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান হেড করছেন, তার নাম রয়েছে। কিন্তু আমি কথাটা কেন বলছি, আমি দেখলাম যে আমার ওই লাইভ হচ্ছে, তারপরে ওটাকে দিলাম, নিচে দেখলাম একজন কমেন্ট করেছেন, নেহেরু তো আইআইটি আইআইএম গঠন করেছিলেন। নোবডি ইজ ডিসপিউটিং দ্যাট, অবশ্যই নেহেরু গঠন করেছে। নেহেরু আইআইটি, আইআইএম, এইমস তার সময় গঠিত হয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো যে 70 বছরে 7টা এইমস ছিল। আমি সেই জন্য বিশেষ করে তালিকাটা নিয়ে এলাম, এবং যিনি এই কথাটা বলেছেন, আই হোপ ইজ লিসনিং, হয়তো এখনো লাইভে হয়তো শুনছেন। 10 বছরে সেটা 7 থেকে গিয়ে 23টা এইমস হয়েছে, অর্থাৎ খুব ভালো পরিকল্পনা ছিল। কিন্তু 70 বছর ধরে সেই পরিকল্পনাগুলো সাধারণের জন্য ছড়িয়ে দেওয়া হয়নি, এবং সারা ভারতবর্ষে সেই পরিকল্পনাগুলোকে ছড়িয়ে দেওয়া হয়নি। এবং আইআইটির জন্যও ঠিক এক, 70 বছরে 16টা আইআইটি ছিল, এবং গত 10 বছরের কম সময়, গত 6 বছরে যদি দেখি, 6 বছরে 7টা আইআইটি গঠন হয়েছে। অর্থাৎ এই যে ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশন, আমরা সবাই শিক্ষাক্ষেত্রের সাথে জুড়ে রয়েছি, ডেমোক্রেটাইজেশন অফ এডুকেশন, স্প্রেড অফ এডুকেশনাল অপরচুনিটি, ট্রিপল আইআইটির কথা যদি বলি, 9টা ট্রিপল আইআইটি 70 বছরে ছিল, আজকে সেটা হয়ে দাঁড়িয়েছে 5 বছরে 16টা ট্রিপল আইআইটি। অর্থাৎ নেহেরু নিশ্চয়ই করেছিলেন, তিনি করেছিলেন, এবং তারা 50-60 বছর একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ছিলেন। কিন্তু যেটা করে গেছিলেন সেটা দ্বীপ হিসেবে রয়ে গেছিল, সেটা সাধারণের কাছে পৌঁছয়নি। গত 12 বছরে এই সাধারণের কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা নিরন্তর কিন্তু হচ্ছে। আমাদের যে মানে এই পুরো আলোচনার একটা মূল বিষয়, যেটা আমরা বহরমপুরে আলোচনা করেছি, বোলপুরে আলোচনা করেছি, যে একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ দেখা দিচ্ছে। অর্থাৎ
আমাদের মানসিকতায়, আমাদের আচরণে কোনোদিনই, এবং আমরা যখন ভারত মায়ের আরাধনা করছি, ভারত মায়ের যখন কথা বলছি, সেখানে কোনো সময় ওই যে দিল্লির জমিদার, সংসদীয় গণতন্ত্রে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে হার জিত রয়েছে। আমি জিতলে বাংলা জিতবে, আমি হারলে বাংলা হারবে, সেরকম তো হতে পারে না। সংসদীয় গণতন্ত্রে প্রত্যেকের অধিকার আছে তাদের নিজস্ব প্রোগ্রাম, নিজস্ব পলিসি মানুষের কাছে রাখবে। হার জিত শুধু অঙ্কে হয়। হার জিত মানে কেউ জিতলো বলে একটি প্রদেশ হারলো, কেউ হারলো বলে একটি প্রদেশ হেরে গেল, একটি প্রদেশ জিতলো, সেই ধরনের মানসিকতা, সেই ধরনের অ্যাপ্রোচ অন্তত আমাদের কোনোদিন ছিল না। কেন আমরা ভারত মায়ের কথা বলি, একজন দক্ষিণ কলকাতার প্রথম নির্বাচিত সাংসদ, দক্ষিণ কলকাতার প্রথম নির্বাচিত সাংসদ, তিনি শ্রীনগরে গিয়ে মৃত্যুবরণ করলেন। কেন? তিনি তো বলতে পারতেন আমার তো কোনো দায় নেই, শ্রীনগরে কি হয় না হয় আমার তাতে কি। অ্যান্ড এট দ্য পিক অফ হিজ পলিটিক্যাল ক্যারিয়ার, 52 বছর বয়স, 53 সবে মানে ছুঁই ছুঁই, 52 বছর বয়স, অ্যাট দ্য পিক অফ হিজ ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ার, নতুন দল গঠন করেছেন, সেই দলকে দিশা দিচ্ছেন। প্রথম সাধারণ নির্বাচনে তার দল ন্যাশনাল পার্টি হিসেবে, এখন অনেক আঞ্চলিক দল নিজেদেরকে সর্বভারতীয় বলে, তিনি যে দল গঠন করেছিলেন 51-52 সাধারণ নির্বাচনে, সেই যে তকমা পেয়েছিল, সেই তকমা এখনো রয়েছে। তিনি মনে করলেন ভারতের স্বাধীনতা রক্ষা করার জন্য, ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য, ভারত যাতে দ্বিতীয়বার বিভাজিত না হয় এবং ভারত বিরোধী শক্তি, জিহাদি শক্তি যাতে মাথা চাড়া না দেয় সেই শ্রীনগরে, জম্মু কাশ্মীরে, তিনি দক্ষিণ কলকাতা ছেড়ে সেখানে ছুটে গেলেন। 40 দিন হেফাজতে ছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন, আত্মবলিদান দিলেন। তিনি তো ভাবেননি। সেই জন্য বলছি যে একটি অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা আজকে পশ্চিমবঙ্গে রয়েছি। আমাদের সামনে মানসিক বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিয়েছে এবং আমাদের এমন একটি পরিস্থিতিতে গত 50 বছর আগে, বিপুলদা উল্লেখ করলেন 50 বছর, গত 5 দশক আগে পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরেও 60-এর দশক পর্যন্ত ভারতীয় জাতীয় জীবনে অর্থনীতির দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, কর্মক্ষেত্রের দিক থেকে একেবারে কেন্দ্রের ছিল, কেন্দ্রবিন্দু ছিল এক অর্থে। সেই কেন্দ্রবিন্দু থেকে আমরা সরতে সরতে, আমি বলি ফ্রম দ্য মেইন স্ট্রিম টু দ্য মার্জিন, আমরা সরে যাচ্ছি। এই মানসিক বিচ্ছিন্নতাবাদ কিভাবে, আমি একটি উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ আগে কলকাতা হাইকোর্ট, জাস্টিস সুজয় পাল, এই যে আমরা মাঝে মাঝে শুনি না, যদিও হুগলি ইজ নট এ বর্ডার ডিস্ট্রিক্ট, নদিয়া ইজ এ বর্ডার ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গ বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে, এই যে মাঝে মাঝে আমরা শুনছি যে কেন্দ্রীয় সরকারের তো দায়িত্ব, যদি অনুপ্রবেশ ঘটছে কে দায়ী বলা হচ্ছে। আমি আপনাদের একটা পরিসংখ্যান দিচ্ছি। পশ্চিমবঙ্গ বর্ডার স্টেট, সীমান্তবর্তী রাজ্য, সীমান্তবর্তী রাজ্য হওয়ার দরুন আমাদের একটি বিশেষ দায়িত্ব, এই রাজ্যে যারা ক্ষমতায় আছে তাদের জাতীয় নিরাপত্তার প্রতি একটি বিশেষ দায়িত্ব, এবং কেন্দ্রেরও একটি বিশেষ দায়িত্ব থাকে সীমান্তবর্তী রাজ্যগুলোকে নিয়ে। এবং এই যে বেড়া তার, কাটা তার দেওয়া, এ কিন্তু যৌথ দায়িত্ব। এবং আমরা দেখছি যে প্রায় 600+ কিলোমিটার কাটাতার বেড়াতার হয়নি। কিন্তু কি অদ্ভুত পরিস্থিতি জানেন? এবং এটা আমরা বলছি না, সেই হাইকোর্টের জাস্টিস তিনি বলছেন যে একটি অদ্ভুত পরিস্থিতি। অদ্ভুত পরিস্থিতিটা কি? রাজ্যের হয়ে যিনি দাঁড়াচ্ছেন, লার্নেড কাউন্সিল, যারা ল পড়েন আপনারা জানেন, লার্নেড কাউন্সিল যিনি, তিনি রাজ্যের হয়ে দাঁড়িয়েছেন, এই মামলা লড়ছেন। জাস্টিস বলছেন যে রাজ্যের হয়ে যে দাঁড়িয়েছে এখানে লার্নেড কাউন্সিল, তিনি তো মেনে নিচ্ছেন যে ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ফেন্সিং অফ ইন্টারন্যাশনাল বর্ডার ইজ নেসেসারি ফর দ্য ডিফেন্স অফ দ্য কান্ট্রি। অর্থাৎ যিনি রাজ্যের প্রতিনিধিত্ব করছেন তিনি কোর্টে দাঁড়িয়ে মানছেন যে মাই লর্ড, হুজুর, আমাদের ফেন্সিং দেওয়াটা খুব জরুরি, এটা আমরা মানছি। কেন? জাতীয় নিরাপত্তার স্বার্থে
ইট ইজ ইম্পর্টেন্ট, তিনি মানছেন। কিন্তু জাস্টিস সুজয় পাল আবার পয়েন্ট আউট করে দিচ্ছেন কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি। কি পরিস্থিতি? বলছে যে এই যে 650 কিলোমিটার 9টা ডিস্ট্রিক্টে যেখানে এখনো কাটা তার বেড়া লাগানো বাকি রয়েছে, সেই জমি অধিগ্রহণ করে নিয়েছে রাজ্য সরকার। এটা আমাদের বুঝতে হবে কিন্তু, কেন অনেক ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা হচ্ছে এখানে। রাজ্য সরকার 9টা ডিস্ট্রিক্টে যেখানে বেড়া তার লাগাতে হবে, বেড়া লাগাতে হবে, কাটা তার লাগাতে হবে, সেই জমি অধিগ্রহণ করে নিয়েছে। জমি অধিগ্রহণ করার দরুন যে কম্পেনসেশন কেন্দ্র থেকে আসতে হবে সেই কম্পেনসেশনও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই জমি হ্যান্ড ওভার করছে না বিএসএফ কে। অদ্ভুত পরিস্থিতি, আপনাদের মনে হয় না? আমার তো মনে হয়। আমরা কি ভাবতে পারি একটি ভারতের ফেডারেল স্ট্রাকচারে, সংঘীয় পরিকাঠামোতে একটি নির্বাচিত সরকার সীমান্তবর্তী এলাকায় তার তার রাজ্য, সেই রাজ্য ফেন্সিং করতে হবে। এবং আপনারা জানেন, আমরা সবাই জানি, আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে চর্চা করেছি সবাই এখানে, আপনারা যারাই আমরা একটি বিচার পরিবারের সাথে জড়িত, আমরা জানি যে কি সাংঘাতিক পরিস্থিতি সেখানে, কি ধরনের অনুপ্রবেশ ঘটেছে, কি ধরনের জনবিন্যাস হয়েছে। এইসব জেনেও জমি অধিগ্রহণ করেছে, পয়সা নিয়ে নিয়েছে, অনলি আর্নিং নো বার্নিং, পয়সা নিয়ে নিয়েছে, কিন্তু জমি ছাড়ছে না। এবং জমি না ছেড়ে বলা হচ্ছে ও এখন তো এসআইআর হচ্ছে, এখন অনেক ওখানে করা যাচ্ছে না। হাইকোর্ট কি বলছে? ওইসব এসআইআর হচ্ছে বলে আমি জমি দিতে পারছি না, আমার অন্যান্য ব্যস্ততা আছে বলে আমি জমি দিতে পারছি না। ইট ডাজন্ট কাট আইস, অর্থাৎ ইট ডাজন্ট হোল্ড গ্রাউন্ড। তুমি টাকা নিয়ে নিয়েছো, জমি নিয়ে নিয়েছো, কিন্তু জমি দিতে হবে সেটা দিচ্ছ না। আমার মনে হয় এটা একটা খুব অদ্ভুত পরিস্থিতি। মানসিক বিচ্ছিন্নতাবাদের কিন্তু এটা একটি উত্তম উদাহরণ। এমন একটি মানসিক বিচ্ছিন্নতাবাদ যে দেশকে, দেশের নিরাপত্তাকে একেবারে আলাদাভাবে দেখে এবং নিজেকে তার থেকে বিচ্ছিন্ন করে দেয়। এবার আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, একেবারে আমাদের কর্মক্ষেত্রের উদাহরণ। 2023-এ প্রায় 8,207টা প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়ান অফ দি হাইয়েস্ট নাম্বারস অল অ্যাক্রস দ্য কান্ট্রি, পশ্চিমবাংলায়। এবং বলা হয়েছে ফাইন্যান্সিয়ালি নট ভায়াবল। এবং যারা নারী শক্তি বন্ধন অধিনিয়মকে আটকায় এবং তারা জোর গলায় বলে, এবং ওই আটকে আবার বলা হচ্ছে যে আমি দিল্লিকে জব্দ করেছি। এই মানসিকতা গণতন্ত্রীয় মানে সংসদীয় গণতন্ত্রে এই মানসিকতা কিন্তু কোনো স্থান নেই। কিন্তু যারা নারী শক্তি বন্ধন অধিনিয়মকে আটকেছে তাদের রাজ্যে, আমি শুধু যদি 2022 থেকে 23-এর পরিসংখ্যান দিই, ড্রপ আউট রেট 4% ছিল 2022-23, সেটা 2023-24-এ গিয়ে হয়েছে 8.5%। ফিমেল স্টুডেন্টসদের কথা বলছি। এবং 17% হয়ে ফিমেল 17% হয়েছে 2024-25-এ। অন্যদিকে আমি বেঙ্গল ম্যাটার্সে আমরা লিখেছি, সেখানে পিএম শ্রী যে স্কুলগুলো, অর্থাৎ আমরা যখন নিউ এজ, অর্থাৎ একটি নতুন পরিকল্পনার ক্লাসরুম, নতুন নিউ এজ ক্লাসরুম যে বলা হচ্ছে, আমরা সেই প্রজেক্টগুলোকে আমরা অ্যাকসেপ্ট করছি না, এখানে আমরা আটকাচ্ছি। কিন্তু এইখানে আমাদের কাছে কোনো সলিউশন, আমাদের বলতে যারা জনপ্রতিনিধিত্ব করছেন, নির্বাচিত হয়ে এখানে যারা সরকার চালাচ্ছে, তাদের কাছে কোনো সলিউশন নেই যে ফিমেল ড্রপ আউট রেট 17%, 4% থেকে 17% 3 বছরে যে বেড়েছে, হোয়াট ইজ দ্য সলিউশন টু ইট? তার কোনো সলিউশন নেই। অর্থাৎ ওই যে আবার মানসিক বিচ্ছিন্নতাবাদ, যে আমি কোন রকম এই যে সংঘীয় ফেডারেল স্ট্রাকচারে কোঅপারেটিভ ফেডারেলিজম, আমার একটা নিজের বিশাল সমস্যা রয়েছে, সেই সমস্যার সলিউশন আমি কিন্তু কেন্দ্রের হাত ধরে
ফেডারেল স্ট্রাকচারের মধ্যে সেই সলিউশনটা কি আমি সেখান থেকে অর্জন করতে পারবো, সব ধরনের সহযোগিতা আমি সেখান থেকে কিন্তু পেতে পারি, কিন্তু আমি নেব না। এই যে 17% ড্রপ আউট রেট হলো, এরা কোথায় গেল, কোন স্কুলে গেল? তারা তো প্রাইভেটে পড়তে পারবে না, কেন? অনেক খরচা, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি নেই বলে বলছে। তো হোয়াট ইজ দ্য সলিউশন? কোনো রোড ম্যাপ নেই। সেজন্য এই কাঁটাতারের বেড়া থেকে শুরু করে স্কুল, সব জায়গায় কিন্তু একটা মানসিক বিচ্ছিন্নতাবাদ আমাদের দেখা দিচ্ছে এ রাজ্যে। সে হলো আমাদের সামনে কিন্তু একটা বিশাল সংকট। এবার এই মানসিক বিচ্ছিন্নতাবাদ, ধরুন যদি ঐতিহ্যের ইতিহাসের কথা বলি, আমি যদি ইতিহাসের কথা বলি, ওই তারকেশ্বর নিয়ে যে শুরু করলাম, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, আমি এই কারণে এই কথাগুলো বলছি, কেননা মানসিক বিচ্ছিন্নতাবাদ যখনই আসে, যখন আমরা শিকড়হীন হয়ে যাই আস্তে আস্তে, এবং শিকড় কিন্তু রোজ কোপানোর একটি কাজ গত কয়েক দশক ধরে হয়েছে। কিছু লোকেরা, কিছু মানুষ, কিছু বিচারধারা খুব মসৃণ ভাবে করেছে, কিছু বিচারধারা একেবারে ক্রুডলি সেটা করছে, অর্থাৎ ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। সেই জন্যই তো এখনো পাঠ্যপুস্তকে এই রাজ্যে যে একদা পীঠস্থান ছিল স্বাধীনতা সংগ্রামের, সেখানে ক্ষুদিরাম বসুকে টেররিস্ট আখ্যা দেওয়া হয়, উগ্রপন্থী আখ্যা দেওয়া হয়। এবং আমি এখানে আমাদের ইয়েতে, আমি বেঙ্গল ম্যাটার্সে আমি মেনশনও করেছি, এবং সে বিষয়ে আমি একটু পরে আসব। বিভা চৌধুরীর মতন একজন ফিজিসিস্ট, বহরমপুরে আমি উল্লেখ করেছি, বিভা চৌধুরীর মতন ফিজিসিস্ট, ফার্স্ট ফিমেল পার্টিকেল ফিজিসিস্ট ইন ইন্ডিয়া, তিনি একজন পায়োনিয়ারিং বৈজ্ঞানিক ছিলেন, এবং ম্যানচেস্টার হেরাল্ড তার এবং সারা পৃথিবীতে তিনি গবেষণা করেছেন। সেই সময় বিদেশে গিয়ে বিদেশের ইউনিভার্সিটিতে টপ সায়েন্টিস্টদের সাথে তিনি গবেষণা করেছেন। এই বঙ্গ সন্তান, বঙ্গকন্যা তিনি, বিভা চৌধুরী। এবং সেই সময় ম্যানচেস্টার হেরাল্ড তার ইন্টারভিউ নিয়েছিল, ম্যানচেস্টার হেরাল্ড ইন্টারভিউ নিয়ে শীর্ষক দিয়েছিল মিট ইন্ডিয়াজ নিউ উমেন সায়েন্টিস্ট। এবং বলছে, ম্যানচেস্টার হেরাল্ড লিখছে যে খুব দুঃখের বিষয় যে আজকে সারা পৃথিবীতে এত কম মহিলা বিজ্ঞানিক রয়েছে, ফিজিসিস্ট রয়েছে। এবং তিনি পরে যখন সাহান ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, যেটা এখন সল্ট লেকে, সেখানে এসে ফিজিক্স পড়াতেন, ফিজিক্স তিনি পড়াতেন ফ্রেঞ্চেও, ফরাসিতেও পড়াতে পারতেন। এবং সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের গোড়াপত্তন করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এ কথাও আমাদের মনে রাখা উচিত। বিভা চৌধুরীর নাম টাম সব জায়গায় মুছে গেছিল। এই এনসিইআরটির টেক্সট বুক, ক্লাস 8 এর টেক্সট বুকে বিভা চৌধুরীর নামে একটি 5 পাতার চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে। এই কয়েক বছর, মানে এই গত 12 বছরে একটি চ্যাপ্টার ইনক্লুড করা হয়েছে ক্লাস 8 এর ইংলিশ টেক্সট বুকে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের টেক্সট বুকে বিভা চৌধুরীর নাম নেই। তো বাংলার গর্ব, বাংলার অস্মিতা, এ তো স্লোগান হতে পারে না, কাজের মাধ্যমে তো দেখাতে হবে। একজন গুজরাটি ভদ্রলোক, তিনি বাংলা নিয়ে ভাবছেন, সারাক্ষণ ভাবছেন বাংলাকে গুজরাট হতে হবে না, কিন্তু বাংলা তো বাংলা হোক, অন্তত সেটা তো হোক, তাকে ভাবতে, তিনি ভাবছেন বিভা চৌধুরীকে ইনক্লুড করা হয়েছে। এবং কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ৭৯ কোটি টাকা 2024-25-এ ৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ফর সায়েন্স টেকনোলজি, তথ্য প্রযুক্তি এবং বৈজ্ঞানিক শিক্ষার জন্য এ রাজ্যে। এবং 2026-27-এ সেটা বেড়ে 82 কোটি টাকা হয়েছে। 82 কোটি টাকা ফর এ স্টেট লাইক ওয়েস্ট বেঙ্গল, যে বাংলা পীঠস্থান ছিল গবেষণার, আচার্য জগদীশ চন্দ্র বসু থেকে, প্রফুল্ল চন্দ্র রায় থেকে, মেঘনাথ সাহা থেকে, সত্যেন বোস থেকে, আর কত নাম নেব, তাদের কর্মক্ষেত্র, কর্মভূমি এই বাংলা। সেই বাংলায় 82 কোটি টাকা ফর সায়েন্স টেকনোলজি অ্যান্ড সায়েন্স এডুকেশন, যেখানে মাদ্রাসা শিক্ষার জন্য 5000 কোটি টাকা প্লাস বরাদ্দ করা হয়েছে। তো বাংলার অস্মিতা, বাংলার অস্মিতার কথা বলা হচ্ছে, আমাদের বারবার শোনা হচ্ছে যে ওই দিল্লির জমিদাররা। তো বাংলায় কারা জমিদারি করছে, কি মানসিকতায় কারা জমিদারি করছে, সেই প্রশ্নটাও করা উচিত। আমরা তো একটা শিক্ষাক্ষেত্রের আলোচনা করছি। এবার বলি, 2020-21-এর মধ্যে 6 জন বাঙালি, 12 জনের থেকে 6 জন বাঙালি এবং 7 জন, এবং 14 জনের থেকে 7 জন বাঙালি, তারা
শান্তিস্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড যেটা ছিল, আমরা বইতে উল্লেখ করেছি, শান্তিস্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড যেটা ছিল সেই অ্যাওয়ার্ডে তারা পুরস্কৃত হয়েছে। এবং উর্বশী সিনহা তিনি ব্যাঙ্গালোরের রমন রিসার্চ ইনস্টিটিউটের সায়েন্টিস্ট এবং এশিয়ান লিস্ট অফ টপ 100 সায়েন্টিস্টে 2018-তে তার নাম ছিল বঙ্গকন্যা। তিনি পেলেন বিজ্ঞান পুরস্কার, তিনিও পেলেন বিজ্ঞান পুরস্কার, যুব বিজ্ঞান পুরস্কার 2024-এ। আমি বলছি এই কথাটা এই কারণে বলছি যে বাঙালির মেধা, বাঙালির ক্যাপাসিটি, দক্ষতা বিভিন্ন প্রতিষ্ঠান যখন তাদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে, তারা কিন্তু বারে বারে প্রুফ করেছে এবং তাদেরকে সেই স্কোপটা গত 12 বছরে আরো বেশি করে দেওয়া হয়েছে। কিন্তু সেই অনুপাতে এখানে যেটা হওয়া উচিত, যেটা করা উচিত, সেটা খালি স্লোগানেই বেরিয়ে যাচ্ছে, বলা এবং করা হচ্ছে না। আমি পশ্চিমবঙ্গ, তার উদ্দেশ্য, তার ইতিহাসে তার উদ্দেশ্য কি ছিল, গঠন করার উদ্দেশ্য কি ছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সংকট এক কথায় বলে দিই, অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ এবং জনবিন্যাস, ডেমোগ্রাফিক ইনফিল্ট্রেশন অ্যান্ড ডেমোগ্রাফিক চেঞ্জ। এই যে আমি বেড়াতারের কথা বললাম, ফেন্সিং রুখছে তার কথা বললাম, ঠিক সেই রকম ঠিক সেই ধরনের একটি উদাহরণ আমি দিচ্ছি আপনাদেরকে। আমি এটা উল্লেখ করেছি, সব জায়গায় উল্লেখ করছি। জাতীয় সড়ক, একটি জাতীয় সড়ক যেটা দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গ সাথে জোড়ে, সেই জাতীয় সড়ককে 17 ঘন্টা আটকানো প্রতিবাদের নামে। নজিরবিহীন অন্য কোনো রাজ্যে কিন্তু আমরা জাতীয় সড়ক, জাতীয় সম্পত্তি, জাতীয় নিরাপত্তার সাথে যে জড়িত যে সম্পত্তি, সেই সম্পত্তিকে ধ্বংস করা বা আটকানো, এটা অন্য রাজ্যে দেখা যায় না। ওই মানসিক বিচ্ছিন্নতাবাদ। এবং সেই জন্য শ্যামাপ্রসাদ বাবু বলছেন, প্রথমেই বলেছিলেন এই তারকেশ্বরে, যে আমরা কিন্তু বাংলা ভাগ চাই না এবং আমরা পাকিস্তানে বিশ্বাসী না। এটা ইংরেজিতে সুন্দর, অসাধারণ, মানে যেমন বাগ্মী ছিলেন তিনি ইংরেজি বাংলা দুটোই খুব অসাধারণ বলতেন। তিনি বলছেন সেখানে যে আমরা কিন্তু পাকিস্তান চাই না এবং আমরা পাকিস্তানে বিশ্বাসী না, আমরা বাংলা ভাগ চাই না, কিন্তু আমাদেরকে যদি কনসাল্ট না করে, আমাদের অর্থাৎ বাঙালি হিন্দুকে যদি কনসাল্ট না করে there is an attempt made to place Bengal out of the Indian Union। মানে কতটা বড় রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী তার মনে প্রাণে তিনি ছিলেন। বলছেন যে আমাদের সাথে যদি পরামর্শ না করে কোন রকম পদক্ষেপ নেওয়ার চেষ্টা হয় যেখানে বাংলাকে ভারতের বাইরে অর্থাৎ পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার যদি কোনো প্রচেষ্টা হয়, আমরা তার বিরোধ করব এবং আমরা বাংলার তখন একটি ভূখণ্ডকে পৃথক করে ভারতের অভিন্ন অঙ্গ হিসেবে আমরা সেটা গঠন করব। এটা তিনি তারকেশ্বরে সেই সভার পর বলছেন। যে তারপর বলছেন, লম্বা 6 পাতার স্টেটমেন্ট, আমি পুরোটাতে অবভিয়াসলি যাব না, এটা আজকে মূল টপিক নয়। কিন্তু যেহেতু আমরা ইতিহাসের কথা বলছি এবং আমরা অতীতে বহুবার চেষ্টা হয়েছে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার, আমাদের আত্মবিস্মৃতি, বিপুলদা বলছিলেন আত্মস্মৃতি, আত্মবিস্মৃতি, সেটা অতীতে করা হয়েছে অনেকবার। তিনি বলছেন তার একটা মূল, মানে কি এখনো গায়ে কাঁটা দেয় পড়লে, তিনি বলছেন, is it a crime on our part to demand that we must have our own territory? এটা কি অন্যায়, এটা কি অপরাধ যদি আমরা বলি যে আমাদের নিজস্ব একটি ভূখণ্ড লাগবে, where we can live as free men, যেখানে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারবো, and build up our own culture, এবং আমাদের নিজস্ব সংস্কৃতিকে আমরা জিয়ে রাখবো, আমরা সেই নিজস্ব সংস্কৃতিকে আমরা সম্প্রসারণ করব, our own social and economic life, আমাদের নিজস্ব সামাজিক এবং আর্থিক জীবনকে আমরাই নিয়ন্ত্রণ করব, with our and build up our own culture and social economic life in accordance with our best tradition। আমাদের যা প্রথা, আমাদের যা নিডস, আমরা যেভাবে চাইবো আমাদের আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনকে আমরা পরিচালনা করব, এই ধরনের একটি ভূখণ্ড আমাদের দরকার।
I fail to see how by allowing ourselves to remain as slaves under a communal Raj in a so-called United Bengal, we can advance the cause of nationalism or socialism. আমি বুঝতে পারছি না যে আমাদেরকে বলা হচ্ছে অবিভক্ত বাংলা, কিন্তু সেই অবিভক্ত বাংলায় আমরা অর্থাৎ বাঙালি হিন্দু আমরা কৃতদাস হিসেবে থাকবো। আমরা কৃতদাস হিসেবে থাকতে রাজি নই। আমি সেই জন্য বলেছিলাম, জঙ্গিপুরেও বলেছিলাম যে আজকের দিনে আমাদের সামনে যে সংকট, সেই সংকট ঠিক 47-এ যে সংকট ছিল সেই ধরনের সংকট আবার বাঙালি হিন্দুর সামনে দেখা দিয়েছে, এই পশ্চিমবঙ্গের সামনে আবার দেখা দিয়েছে। এবং সেই জন্য ইতিহাস, আমাদের দুরকম ইতিহাস মনে রাখতে হবে। আমাদের আর্থিক ইতিহাস ছিল, শিল্প ছিল, বিনিয়োগ ছিল। একজন নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট হঠাৎ বললেন দের ওয়াজ নো হেভি ইন্ডাস্ট্রি ইন বেঙ্গল। তাহলে আমরা বীরেন মুখার্জি, আমরা তাহলে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সবাইকে ভুলে যাই, তাহলে সবাইকে ভুলে যাই, বলি যে আমরা ওদের চিনি না, তারা হেভি ইন্ডাস্ট্রি কোনোদিন ছিল না বাংলায়। তারা কে ছিল তাহলে? অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের সেই অতীত মনে রাখতে হবে। আমাদের জিডিপি কি ছিল, আমাদের আর্থিক শক্তি কি ছিল বাঙালি হিসেবে, আমাদের শিক্ষার শক্তি কি ছিল, আমরা সারা পৃথিবীতে কি ধরনের চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক আমরা সারা পৃথিবীতে মানে পাঠিয়েছিলাম। সেই অতীতও যেমন মনে রাখতে হবে, আমাদের এই অতীতও মনে রাখতে হবে যে বাংলা ভাগ কেন হলো, পশ্চিমবঙ্গ কেন গঠন হলো, কাদের জন্য হলো, কারা বাংলা ভাগের বিরোধিতা করেছিল, কেন করেছিল, এবং কারা পুরো বাংলাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে চাইছিল এবং কেন দিতে চাইছিল, এই ইতিহাসও আমাদের মনে রাখতে হবে। এবং সেই জন্যে আমাদের আরো বেশি করে, আমরা যখন পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তন তখনই সম্ভব যখন আমাদের ইতিহাস আমরা মনে রাখবো এবং আগামী প্রজন্মের কাছে সেটাকে তুলে ধরব। আমি এবার খুব সংক্ষেপে কিছু বিষয় বলি, তারপর শেষ করব আর একটি লিঙ্ক করে আরেকটা বিষয় দিয়ে আমি শেষ করব। এক হলো যে এই যে বেঙ্গল ম্যাটার্স এর উল্লেখ করলেন ভাই রুবেলও করলেন এবং বিপুল দাও করলেন, এই বইটা কি? এই বইটা হচ্ছে গত 12 বছরে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে, সে সংস্কৃতি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, এমনকি আমরা এখানে রয়েছি আরামবাগ তো খুব কাছে, এখানে পুরো একটি চ্যাপ্টার আমরা রেখেছি যে কিভাবে পশ্চিমবঙ্গের কৃষক তারা কিভাবে উপকৃত হয়েছে গত 12 বছর কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টা, তার সরকারের প্রচেষ্টা, যখন সুশাসনের কথা বলা হচ্ছে সেই সুশাসনের মাধ্যমে। কিন্তু ওই যে বিচ্ছিন্নতাবাদের মানসিকতা, সেটা আটকেছে। আমরা বলছি, যখন আমরা বিকশিত ভারতের কথা বলছি, সেই বিকশিত ভারত বিনা বিকশিত পশ্চিমবঙ্গ হতে পারে না। বিকশিত ভারত সম্ভব যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে উঠবে। ধরুন আমি এইখানে দাঁড়িয়ে আছি বলে খুব একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, যে উদাহরণ আমরা এখানে দিয়েছি। এখানে 2021-এ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রাইট টু ইনফরমেশনের অন্তর্গত একটি ফিগার পাওয়া গেল। কি পাওয়া গেল ফিগার? 122 জন কৃষক এবং যারা কৃষিজীবী 122 জন আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গে, পশ্চিম মেদিনীপুরে। এবং এটা রিপোর্টেড ছিল 2021-এ, এটা রিপোর্টেড ছিল আরটিআই ইনফরমেশনে, এটা 122 জন কৃষক আত্মহত্যা করেছে। তারপর জানেন কি হলো? সব ধরনের মানে স্ট্যাটিস্টিক্স যেটা সরকারের দিক থেকে, রাজ্য সরকারের দিক থেকে দেওয়া হয়েছিল, সেই সব স্ট্যাটিস্টিক্স সরিয়ে দেওয়া হলো। ইট ইজ লাইক সেইং যে পশ্চিমবঙ্গে মহিলা সংক্রান্ত ক্রাইম খুব কম হয় অন্যান্য রাজ্য থেকে। এখানে আমরা মাঝে মাঝেই শুনতে থাকি, কিন্তু ক্রাইম যদি রিপোর্টেড না হয় তো ক্রাইম তো কম হবেই। ক্রাইম কোথাও নথিভুক্ত হচ্ছে না, কোনো রেকর্ড নেই, তো সেই জন্য ক্রাইম কম। কিন্তু এই পশ্চিমবঙ্গে 27% অ্যাসিড অ্যাটাক, সারা দেশে হাইয়েস্ট, 27% অ্যাসিড অ্যাটাক অন উইমেন ইন দিস স্টেট। এই পশ্চিমবঙ্গে
61% হাইয়েস্ট নাম্বার অফ বিয়ে করার যে বয়স তার আগেই জোর জবরদস্তি বিয়ে করিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে। হাইয়েস্ট চাইল্ড ম্যারেজ যদি বলি, হাইয়েস্ট নাম্বার অফ চাইল্ড ম্যারেজ হচ্ছে পশ্চিমবঙ্গে। এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়ের কথা, রাজা রামমোহন রায়ের কথা আমরা বলতে থাকি। সেই জন্য কিন্তু আমরা শুধু নেগেটিভ কথা বলছি না এখানে, আমরা বলছি যে এই পরিস্থিতি, এই যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ফার্মার সুইসাইড হচ্ছে, চাইল্ড ম্যারেজ হচ্ছে, হিউম্যান ট্রাফিকিং এর হাব হচ্ছে পশ্চিমবঙ্গ কিন্তু। এবং সেই হিউম্যান ট্রাফিকিং এর হাব পশ্চিমবঙ্গ, এখানে গত 15 বছর তার কোনো সলিউশন নেই, তার কোনো রোড ম্যাপ নেই যে হিউম্যান ট্রাফিকিং কে কিভাবে আটকানো যেতে পারে। কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী প্রচেষ্টায় কয়েকটা অ্যান্টি ট্রাফিকিং ইউনিটস 29টা করতে পারা গেছে। এবার সেই জন্য যখন পরিবর্তনের কথা হচ্ছে, আমরা বলছি এক বিকশিত ভারত বিনা বিকশিত পশ্চিমবঙ্গ সম্ভব না। দুই, বলা হচ্ছে যে এই যে ধরনের পরিষেবা গত 12 বছরে চেষ্টা হয়েছে কেন্দ্র থেকে রাজ্যে পাঠানোর ফেডারেল স্পিরিটের আন্ডারে, পরিবর্তন যদি ঘটে 100% তার স্যাচুরেশন আমরা দেখব। অর্থাৎ আজকে 2% মানুষ পাচ্ছে, পরিবর্তন হলে সেখানে 80% মানুষ পাবে, নিয়ার 100% স্যাচুরেশন। এই ধরনের অনেক কথা আমরা উল্লেখ করেছি এই বইতে, এবং এই বইতে কিন্তু সবটাই পরিসংখ্যান এবং তথ্য ভিত্তিক রয়েছে। ধরুন আমরা এখানে বসে রয়েছি, জয়রামবাটি খুব কাছে, এবং যারা নারী শক্তি অধিনিয়মকে অপোজ করে, মা শারদার মতন আমাদের কাছে তো আর তার থেকে বেশি নারী শক্তির যে সিম্বল নেই তো, শ্রী শ্রী মার মতন। তো এই বছরের জানুয়ারিতে, আপনাদের মনে আছে যে এই বছরের জানুয়ারিতে বহু দশক ডিমান্ড ছিল একটি, এবং যে জয়রামবাটিকে ভারতের যে আমাদের যে লার্জার রেল নেটওয়ার্ক আছে তার সাথে কানেক্ট করা, এবং সেটা কয়েক দশক ধরে তার ডিমান্ড ছিল। জয়রামবাটি, বর্গ গোপীনাথপুর, ময়নাপুর, সেই যে নিউ রেলওয়ে কানেকশন হলো, সেটা এই বছরের জানুয়ারিতে হলো। অর্থাৎ একদিকে সংস্কৃতি, একদিকে অর্থনীতি, একদিকে কর্মসংস্থান, একদিকে কানেক্টিভিটি। এবং সেই জন্য আমরা বলছি যে মূল স্রোতে পশ্চিমবঙ্গকে ফিরিয়ে যখন আমরা আনার কথা বলছি, আমাদের সাংস্কৃতিক আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র, সেগুলোকে নতুন করে ঢেলে সাজানো জোড়া মানুষের সাথে। কেন বলুন তো এই ডিমান্ড এত দশক ধরে কেন পড়ে থাকবে? আমরা তো এখান থেকে ইলাস্ট্রিয়াস অনেক রেল মিনিস্টাররা এখান থেকে, পশ্চিমবঙ্গ থেকে অনেকে তো কেন্দ্রে রেলমন্ত্রী হয়েছে, কিন্তু এত দশক ধরে এই একটা সিম্পল ডিমান্ড যে শ্রী শ্রী মায়ের জয়রামবাটিকে আমাদের জুড়তে হবে রেল নেটওয়ার্কের মাধ্যমে, যাতে সাধারণ তীর্থযাত্রীদের একটু সুবিধে হয়। এবং তার ফলে কি হয়েছে, জয়রামবাটি কামারপুকুরে অ্যাক্সেসটা বেড়ে গেল, ট্যুরিজম বাড়বে, লোকাল ইকোনমি বাড়বে, এবং এই যে রিজনাল কানেক্টিভিটি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং এই পুরো এলাকার সাথে কিন্তু রিজনাল কানেক্টিভিটিটা বাড়লো। রিজনাল কানেক্টিভিটি বাড়লে কি হবে, হেলথ কেয়ার, এডুকেশন এবং সামাজিক আর্থিক যে ধরনের সুযোগ সুবিধা সেগুলো বাড়বে। অর্থাৎ একটা ভিত স্থাপন করে আগামী 10 বছরের একটা প্ল্যানিং, যেটা গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, আমরা দেখিনি। এখানে আপনারা যারা আছেন আমার বৌদি এবং দিদিরা, ধরুন আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। আমি আজকে শুধু শাড়ির কথা একটু বলি। এক হলো ধরুন বালুচরি, এই যে ইন্ডিয়া ইউকে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, বালুচরি সেখানে মেনশন রয়েছে। টাঙ্গাল, নদিয়ার যে টাঙ্গাল সেখানে মেনশন রয়েছে। গরদ মুর্শিদাবাদ জিআই ট্যাগ পেয়েছে, নদিয়ার টাঙ্গাইল জিআই ট্যাগ পেয়েছে। জিআই ট্যাগ পাওয়া মানে কি? জিআই ট্যাগ পাওয়া মানে যে অঞ্চলে, যে ডিস্ট্রিক্টে সেই শাড়ি নির্মিত হচ্ছে, সেই শাড়ি তৈরি হচ্ছে, সেই ডিস্ট্রিক্টে জিআই ট্যাগ মানে সেই শাড়ি কেউ নকল করতে পারবে না। এবং সারা পৃথিবীতে সেই শাড়ি কোথায় তৈরি হচ্ছে, কোথা থেকে অরিজিনাল সেই শাড়ি পাওয়া যায়, সেটা চিহ্নিত হয়ে গেল সারা পৃথিবীতে। অর্থাৎ একটি লোকাল প্রোডাক্টকে শুধু জাতীয় স্তর না, আন্তর্জাতিক স্তরে তিনি তুলে দিচ্ছেন। এবং সেই লোকাল প্রোডাক্টটা কি একেবারে বাঙালির সাথে অতপ্রতভাবে জড়িত। বালুচরি, গরদ,
এবং তার সাথে সাথে বীরেন কুমার বসাক, নদিয়া ফুলিয়ার বিখ্যাত জামদানি, তিনি হচ্ছেন জামদানি মানে তৈরি করেন। বীরেন কুমার বসাককে প্রথমবার হয়তো কোনো উইভার, কোনো বুনকর, তিনি পদ্মশ্রীতে সম্মানিত হলেন। এবং অতীতে পদ্মশ্রী সম্মান কিভাবে পাওয়া যেত আপনারাও জানেন, আমিও জানি। কেউ কারুর চিকিৎসা করে দিল, কেউ কাউকে নিউ ইয়র্কে একটা ভালো ডিনার দিয়ে দিল, কেউ কাউকে, মানে পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, কেন আমরা সবাই তো শিক্ষক এবং শিক্ষকতার সাথে জড়িত, কেউ কারুর জন্য হয়ে একটু দালালি করে দিল, পদ্মশ্রী পেয়ে গেল। চাটওয়াল টাটওয়াল আমরা নাম শুনেওছি। সেই চাটওয়াল থেকে আজকে বীরেন কুমার বসাক। এবং কাঁথা, এই যে কাঁথা এমব্রয়ডারি, এ কথা আমি বারবার সর্বত্র বলছি। তিনজন মহিলা যারা ভারতবর্ষে কাঁথা স্টিচকে, কাঁথা শিল্পকে একেবারে প্রিজার্ভ করেছে। প্রীতিকণা গোস্বামী 2023, তাকদিরা বেগম বোলপুরের 2024, বোলপুরের সাথে আমার সবসময় একটি আত্মিক টান রয়েছে। তাকদিরা বেগম বোলপুরে 2024 এবং তৃপ্তি মুখার্জি সিউড়ি 2026। এরা তাদের সারা জীবন, বাঙালির একেবারে একটি সাংস্কৃতিক মূল বলা যেতে পারে কাঁথা এমব্রয়ডারি, তারা সারা জীবন উৎসর্গ করেছে। সেই কাঁথা এমব্রয়ডারিকে জিয়ে রেখেছে, রোজগার দিয়েছে, পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মহিলাদের রোজগার দিয়েছে, এবং সারা পৃথিবীতে যাতে এই কাঁথার কথা ছড়িয়ে দিতে পারে সেটা তারা প্রচেষ্টা করেছে, কিন্তু প্রান্তিক স্তরে থেকে করেছে। দে আর নট ভোকাল, তাদের কোনো লবি গ্রুপ নেই, কিন্তু তাদেরকে তো খুঁজে বার করেছেন। ওই জন্য আমরা এই বইতে লিখেছি যে হতে পারেন মোদিজি গুজরাটের, কিন্তু তার হৃদয়টা হচ্ছে বাঙালি। এবং এটা আমরা সেটা অনুভব করি। একজন ধরুন তার বুক পকেটে স্বামী আত্মাস্থানন্দজির প্রসাদী ফুল নিয়ে শপথ গ্রহণে গেছিলেন, তো শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, প্রায় সেখানে জয়েন করছিলেন। আত্মাস্থানন্দজি তাকে বললেন যে না, তোমার অনেক বড় কাজ রয়েছে, তোমার এই কাজ কিন্তু আরো বড় ব্যাপ্তি পরিধি তার। এবারে ধরুন দুর্গাপুজো, ইউনেস্কো হেরিটেজ ট্যাগ, আগামী দিনে আমরা বিষ্ণুপুরের মন্দিরগুলোতেও যাতে হেরিটেজ ট্যাগ দিতে পারি। ভেবে দেখুন, 97 সাল থেকে কিন্তু বিষ্ণুপুরের যে মন্দির টেরাকোটার, সেই মন্দির 97 সাল থেকে টেন্টেটিভ লিস্ট, ইউনেস্কো লিস্টে রয়েছে। এবং আমরা গত 12 বছরে শান্তিনিকেতনকে হেরিটেজ ট্যাগ, অর্থাৎ সারা বিশ্বের শান্তিনিকেতন, সারা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য শান্তিনিকেতন, যেটা একদম ইন্টারন্যাশনাল প্লেস, আন্তর্জাতিক কেন্দ্র, যেটা গুরুদেব চেয়েছিলেন। দুর্গাপুজো সারা বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য। আগামী দিনে ঘোষণা হয়েছে 3 বছর আগে, আগামী দিনে 10 বছর পর আপনারা দেখবেন সারা পৃথিবীর মানুষ আরো বেশি সংখ্যায় দুর্গাপুজোতে আসছে, এবং সেখানে স্থানীয় মানুষ উপকৃত হচ্ছে, তাদের রোজগার বাড়ছে। একটা সারা পৃথিবীময় দুর্গাপুজো নিয়ে গবেষণা, বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠিত হবে। আমি আজকে লিখে দিয়ে যেতে পারি এখানে আপনাদের সামনে, বলুন, আউটসাইড যাচ্ছে। এবং সেখানে সনাতন রুদ্র পাল, যিনি মূর্তিকার, কিংবদন্তি মূর্তিকার, সারা জীবন তিনি দুর্গাপুজো মানে দুর্গা মূর্তির প্রতিমা তিনি গঠন করেছেন, সেই সনাতন রুদ্র পালকে পদ্মশ্রীতে সম্মানিত করা হলো। তো আমি বলছি যে যারা বাংলার গর্ব, বাংলার অস্মিতা, বিশ্বভারতীর পাশে বিশ্ব বাংলার কথা যারা বলে, তারা তো সনাতন রুদ্রপালের কথা ভাবেনি, প্রীতিকণা গোস্বামীর কথা ভাবেনি, তৃপ্তি মুখার্জির কথা ভাবেনি, তারা ঢাকি গোকুলচন্দ্র দাসেরও কথা ভাবেনি। সেই ঢাকি গোকুলচন্দ্র দাস মচলন্দপুরের, যিনি পণ্ডিত রবিশঙ্কর এবং জাকির হুসেনের, পণ্ডিত রবিশঙ্করকেও সাথেও তিনি পারফরমেন্স করেছেন এবং জাকির হুসেনের সাথেও পারফরমেন্স করেছে। প্রথমবার আমরা বলতে পারি যে পদ্মশ্রীর ইতিহাসে, বাংলার ইতিহাসে একজন ঢাকি সম্রাট, ঢাকি পদ্মশ্রীতে সম্মানিত হলেন। কার সম্মান? এটা বাঙালির সম্মান, আমাদের সম্মান, আমাদের ঐতিহ্যের সম্মান। এই ঐতিহ্যকে সারা দেশের সামনে, कौन है ये जिनको पद्मश्री मिला, लोग प्रश्न करबे, अरे ये ढाकी है, ढाकी यानी दुर्गा पूजा के समय में जो ढाक बजाते हैं, ओ उनको पद्मश्री मिला। অতীতে পদ্ম পুরস্কার ঢাকি ভাকি কি না, আরে এদের জন্য নাকি, যারা রোজ দিল্লিতে ঘুরে ঘুরে মুখ দেখাবে তাদের জন্য পদ্ম পুরস্কার। এবং সেই জন্য এখানে আমরা অনেক উদাহরণ দিয়েছি। ধরুন মমতা শঙ্কর উদয় শঙ্করের মেয়ে, 40 বছর 45 বছর ধরে তিনি এই জগতে,
এইভাবে তিনি এই সাংস্কৃতিক জগতে বাংলার প্রতিনিধিত্ব করছেন। তাহাকে মহানায়ক পুরস্কার দেওয়া হয়নি, আমরা উল্লেখ করেছি। কেন? কেন তিনি রাজনীতির ঊর্ধ্বে, তিনি কোনো রাজনীতির মতাদর্শ কোনোটাই, শি ইজ নন পলিটিক্যাল, সেই জন্য তাকে দেওয়া হলো। পদ্মশ্রী তাকে 2025-এ তাকে পদ্মশ্রী দেওয়া হলো। এ কার সম্মান? উদয় শঙ্করের সম্মান। উদয় শঙ্কর কে ছিলেন? বাঙালির সম্মান, বাঙালি সংস্কৃতির সম্মান, এবং যে বাঙালি সারা পৃথিবীতে বাঙালি সংস্কৃতি ঐতিহ্যকে স্থাপনা করেছিলেন সেই উদয় শঙ্কর, তার লেগেসির সম্মান। এই কথাগুলো আমরা বিভিন্নভাবে, আমি এখন অনেক ধরুন যারা প্রবাসী বাঙালি তাদেরকেও ভুলে যাওয়া যায়নি। ডক্টর সোমা ঘোষ, বেনারস ঘরানা, বছরের পর বছর তিনি কাশিতে থেকে সেই বেনারস ঘরানার চর্চা করছেন বাঙালি, তাকে পদ্মশ্রীতে সম্মানিত করা হয়েছে। এবং এখানে কিছুদিন আগে একটি খুব চিন্তাজনক, সেই জন্য বলি বর্তমানের পরিস্থিতি হচ্ছে এই, লগ্নিতা চক্রবর্তী, তিনি জাগোমা গান গাইছেন, যখন তাকে বললো অনেক জাগোমা হয়েছে, এবার কিছু সেকুলার গাও, অর্থাৎ শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গে জাগোমা গাওয়া যাবে না, সেকুলার গাইতে হবে। এবং সেকুলার কি আপনারা তো জানেনই, কি ধরনের সেকুলার, কান ঝালাপালা হয়ে গেলেও তখন চুপ করে থাকতে হবে। এবং পুলিশ ওখানে কমপ্লেন করতে গেছে ভগবানপুরে, পুলিশ প্রথমে কমপ্লেন নেয়নি। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গঠিত পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু হোমল্যান্ডে জাগোমা গাওয়া যাবে না, এবং যদি কমপ্লেন করো পুলিশ কমপ্লেন নেবে না। সেই জন্যে আমাদের এই সংকট, আমাদের বর্তমান ভবিষ্যতের প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে পরিবর্তন। এবং প্রথম পদক্ষেপ হচ্ছে পরিবর্তন, একেবারে ক্লিয়ার কাট পরিবর্তন, কোন রকম আধা ঘেঁচড়া পরিবর্তন হলে হবে না। কেন? এই পরিবর্তনের ওপর কিন্তু দাঁড়িয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে এই সব কথা উল্লেখ করেছি, এবং সেখানে এবং আমি ধরুন এটা কিন্তু ভাববার বিষয় আমাদের। হ্যাঁ, ধারা 370 বিলুপ্ত হলো যখন, সবচেয়ে বেশি জোরদার প্রতিবাদ হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে। এক সংখ্যক মানুষ প্রতিবাদ করেছে। কেন ভাই, কেন প্রতিবাদ করবে? তোমার কি যায় আসে? তুমি তো যদি ভারতবাসী, তুমি যদি ভারতের নাগরিক, তুমি যদি ভারতের বর্তমান, ভারতের ভবিষ্যৎ, ভারতের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, অখণ্ডতা, ন্যাশনাল সিকিউরিটি নিয়ে চিন্তিত, তুমি ওয়েলকাম করবে। শ্যামাপ্রসাদ গেল, বলিদান দিল, আত্মবলিদান দিল, সেই 370 ধারা যখন বিলুপ্ত হলো, পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি তার প্রতিবাদ উঠল। বালাকোটে যখন বায়ুসেনা প্রহার করলো, জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো, এই পশ্চিমবঙ্গে তার বিরোধিতা করা হলো এবং প্রশ্ন করা হলো। অপারেশন সিন্দুর যখন হচ্ছে, এই পশ্চিমবঙ্গে তার বিরোধিতা সবচেয়ে বেশি করা হচ্ছে। বন্দে মাতরমের যখন 150 বছর পালন হচ্ছে, যে বন্দে মাতরমের উৎসভূমি পশ্চিমবঙ্গ, যে হুগলিতে ঋষি বঙ্কিম চুচড়ায় একেবারে এই পুরো হুগলি থেকে লালগোলা বঙ্কিমের ফুটপ্রিন্টস পদচিহ্নে ভরা, সেই পশ্চিমবঙ্গে তার বিরোধিতা হচ্ছে। একেবারে অতীতে যেমন মুসলিম লীগ বিরোধিতা করেছিল, সেই ঠিক ধরনের বিরোধিতা। সেই জন্য বলছি আমাদের বর্তমান সংকট হচ্ছে আইডেন্টিটির ক্রাইসিস, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। আমাদের যা প্রিয়, বাঙালির যা প্রিয়, সাংস্কৃতিক ঐতিহ্যে বাঙালির যা প্রিয়, সবকটার বিরোধিতা হচ্ছে। এবং সেই জন্যে আমাদের ভবিষ্যৎ, এবং এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, তেজেন্দ্র কুমার মিত্র, একজন আর্টিস্ট, 1923 সালে তিনি বন্দে মাতরমকে বেস করে প্রেক্ষাপটে, বন্দে মাতরমের প্রেক্ষাপটে তিনি চিত্র এঁকেছিলেন। এবং সেই চিত্র পরবর্তীকালে মুদ্রিত হলো কানপুরের একটি প্রেস থেকে। এবং কে মুদ্রিত করলেন? একজন শিবনারায়ণ মিশ্র বলে। কে বাঙালি কে অবাঙালি? তেজেন্দ্র কুমার মিত্র আঁকলেন ঋষি বঙ্কিমের বন্দে মাতরম, মুদ্রিত হলো কানপুর থেকে, একজন অবাঙালি, ইউপির অবাঙালি, উত্তরপ্রদেশের অবাঙালি। আমার মনে হয় যে মূল স্রোতে ফিরে আসার প্রথম হলো এই মানসিক পরিবর্তন দরকার। এবং আগামী দিনে ভাবতে হবে আমাদের পরিবর্তনের পর যে পশ্চিমবঙ্গের সামনে বিশাল সম্ভাবনা। ওয়েস্ট বেঙ্গল ক্যান अगेन বিকাম, আমি আবার যেটা বলছি, ক্যান বিকাম দি গেটওয়ে টু সাউথ ইস্ট এশিয়া। পশ্চিম বাংলার কাছে অপার সম্ভাবনা পশ্চিমবঙ্গের সামনে, এবং জাতীয় স্তরে, আন্তর্জাতিক স্তরে।
এবং সেই জন্য পরিবর্তন জরুরি। এ কথাগুলোই আমি আপনাদের সামনে রাখতে চেয়েছিলাম এবং আপনারা খুব ধৈর্য ধরে শুনেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরু করেছিলাম শ্যামাপ্রসাদকে দিয়ে, শেষ করতে চাই স্যার আশুতোষকে, কেন আমরা তো একটি শিক্ষাক্ষেত্রে বিচরণ করছি এবং আমার মনে হয় যে খুব সুপরিকল্পিতভাবে তাদের যে শিক্ষার অবদানের ঐতিহ্য, সেই ঐতিহ্য ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। বিকজ বোথ ফাদার অ্যান্ড সান আনকমফোর্টেবল ফর মেনি টু হ্যান্ডেল দেম। কিভাবে? কেন পরিষ্কার সোজা সাপটা কথা বলে। আবার দুজনেই পিতা পুত্র আশুতোষ এবং শ্যামাপ্রসাদ একদিকে একেবারে বাঙালি হিন্দুর প্রতীক, অন্যদিকে জাতীয় বোধ, ভারত বোধ, ভারতীয়তা তাদের মধ্যে সমাহিত। একজন হিন্দু মহাসভার অধ্যক্ষ এবং তার সাথে সাথে তিনি আবার মহাবোধি সোসাইটিরও অধ্যক্ষ। কোনো ঢাঁচেই তাদেরকে ফেলা যাচ্ছে না তো, অর্থাৎ যারা আমাদের ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস মুছে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়, তারা ফেলতে পারছে না। স্যার আশুতোষের একটি ভাষণ, আপনারা ভারতীয় সাহিত্যের ভবিষ্যৎ বলে একটি ভাষণ, অসাধারণ। সেখানে এই যে আমি যে কথাটা বললাম যে তারা খাঁটি বাঙালি ছিলেন, যাদের যাদের আমরা নাম করলাম, জগদীশ চন্দ্র বসু থেকে প্রফুল্ল চন্দ্র রায়, আশুতোষ মুখার্জি, শ্যামাপ্রসাদ, বিনয় সরকার, সুনীতি চট্টোপাধ্যায়, অনেক নাম, রমেশ মজুমদার, খাঁটি বাঙালি কিন্তু আবার খাঁটি ভারতীয়। তাদের মধ্যে রিজনাল যে তাদের রুটস ওয়ার নট ইন কনফ্লিক্ট উইথ দেয়ার ন্যাশনাল অ্যাসপিরেশন। এই তো ভারত বোধ, যে আমি খাঁটি বাঙালিও হতে পারি কিন্তু আমি ভারতীয়, ভারত চেতনা আমার মধ্যে একেবারে সমাহিত, আমি ডুবে রয়েছি সে ভারত চেতনায়। আমি আমার প্রান্তের জন্য যেমন করব, আমি সারা দেশের জন্যও ভাববো। এরা সবাই কিন্তু তাদের নিজেদের জীবনে এর প্রতীক ছিল। এখন আমরা যে ধরনের একটি ন্যারেটিভ শুনছি, এই মানসিকতাটাকে সম্পূর্ণভাবে চূর্ণ করার একটি প্রয়াস। আমি বাঙালি নতুবা আমি ভারতীয়, আমি দুটো হতে পারি না, এই ধরনের একটি অ্যাপ্রোচ আমরা দেখছি। সেই অ্যাপ্রোচটাকে কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ, দ্যাট ইজ অলসো বিগ চ্যালেঞ্জ, যে আমাদের সামনে এরা মাথা চাড়া দিচ্ছে। স্যার আশুতোষ বলছেন তার ওই ভাষণে, এটা সাহিত্যের বিষয় এবং সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রান্তের সাহিত্য চর্চা, সেই নিয়ে তিনি ভাষণটা দিচ্ছেন। কিন্তু এর মূলে রয়েছে ওই প্রান্তীয় চেতনা এবং ভারতীয় চেতনা, তার কিন্তু সম্মেলন। অন্যের যাহা ভালো তাহা আমাকে লইতে হইবে। পশ্চিমবঙ্গকে আমি গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না। অন্যের যাহা ভালো তাহা আমাকে লইতে হবে। আমার যদি কিছু ভালো থাকে তাহা অন্যকে অঞ্জলি পুরিয়া দিতে হইবে। এইরূপ আদান প্রদান ছাড়া আমাদের সাহিত্যের প্রকৃত অভ্যুদয় আশা নেই, পূর্ণতা লাভের সম্ভাবনা নেই। এমন একটি সাধারণ উপায় নির্ধারণ করিতে হইবে। কি ভাষা! এমন একটি সাধারণ উপায় নির্ধারণ করিতে হইবে যাহার আশ্রয়ে বঙ্গ, বিহার, উৎকল, মাদ্রাজ, গুর্জর, রাজপুতনা, গান্ধার, পাঞ্জাব সব এক সূত্রে গ্রথিত সাহিত্যের এক সমতটে সমবেত হইতে পারে। বাংলার শ্যামা দোয়েলের কূজনে রাজপুতনার ময়ূর কেকামৃত বর্ষণ করিবে, আবার গান্ধারের দ্রাক্ষারসে বাংলার সাহিত্য কুঞ্জ সরস হইবে। এক কথায় এমন একটি সুখকর যান আবিষ্কার করিতে হইবে, এমন একখানি মনোহর বজরা গড়িতে হইবে, যাহার সাহায্যে ভারতের যে প্রদেশে যা কিছু উত্তম মনোজ্ঞ তাহা অন্য প্রদেশে অবাধে আমদানি করা যাইবে। যাহার যাহা ভালো সকলেই তাহার আস্বাদ গ্রহণে সমর্থ হইবে। এইরূপ করিতে পারিলে কালে অনন্তকালের তুলনায় অতি অল্প কালের মধ্যে ভারতবর্ষে অদ্বিতীয় অবিচ্ছন্ন প্রকৃত একতাপত্র সাহিত্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হবে। তিনি সাহিত্য সাম্রাজ্যের কথা বলছেন, কিন্তু চেতনার একতা কি অসাধারণ। শেষে বলছেন, এসো সাহিত্যিক বঙ্গ ভারতীয়, এই কথাটা আশুতোষ ব্যবহার করছেন, বঙ্গ ভারতীয়। এখন কিছু লোক বলে আইদার
তুমি বঙ্গীয় হতে পারো কিংবা ভারতীয় হতে পারো, দুটো হতে পারো না। আমাদের অন্তত এইখানে হতে পারবে না, বেরো, তুমি বহিরাগত। বঙ্গভারতীয়, এসো সাহিত্যিক, এসো বঙ্গভারতীয় একনিষ্ঠ সাধক, এসো ভাই বাঙালি, এই মন্ত্রে দীক্ষিত হইয়া আমরা ভারতবর্ষের খণ্ড খণ্ড সাহিত্য রাজ্যগুলোকে এক করি। আমি এই কথাই বলতে চাইছিলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য সহকারে শুনেছেন। নমস্কার।